দাদা, তুমি কি সত্যি বিশ্বাস করো যে পাথরের জঙ্গলে ভূত থাকে? ওগুলো গল্প ভাই। সর্বনাশ, তাহলে তো আর ওকে ফিরে পাওয়া যাবে না। এ কি, দাদিমার গল্প তাহলে সত্যি? কে ওখানে? কে কাঁদে? পাহাড়ের ছায়ায় ঘুমিয়ে থাকা এক গ্রাম ছিল, ছায়াবন। তার পাশেই ছিল এক জঙ্গল, যার সৌন্দর্য ছিল যেমন মনোমুগ্ধকর তেমনি ভয়ঙ্কর। গ্রামের মানুষ তাকে ডাকত পাথরের জঙ্গল বলে। দাদা, তুমি কি সত্যি বিশ্বাস করো যে পাথরের জঙ্গলে ভূত থাকে? গ্রামের সবাই তো ওটার নাম শুনলেই ভয় পায়। হো, ভূত নয়, শুভ। ভয়টা হলো অজানা নিয়ে। মানুষ যা বোঝে না তাকেই ভয় পায়। ওই জঙ্গলটা খুব ঘন আর তার পথ খুব জটিল, তাই হয়তো যারা ওখানে যায় তারা পথ হারিয়ে ফেলে। কিন্তু দাদিমা তো বলেন ওখানে নাকি এক দুঃখী আত্মা আছে, যার চোখের জল লেগে সব কিছু পাথর হয়ে যায়। ওগুলো গল্প ভাই, তুই এসব নিয়ে ভাবিস না তো। চল, আজ রাতে নদীর ধারে খরগোশ ধরতে যাব। তোর প্রিয় খরগোশের মাংস রান্না হবে। সত্যি দাদা? দারুণ হবে। আমি এক্ষুনি আমার জালটা নিয়ে আসছি। রোহান তার ভাইকে পৃথিবীর সব বিপদ থেকে আড়াল করে রাখতে চেয়েছিল, কিন্তু সে জানত না কিছু নিয়তি থাকে যা এড়ানো যায় না। আজ 3 দিন হয়ে গেল, শুভর কোনো খোঁজ নেই। আমরা জঙ্গলের বাইরে সব জায়গায় খুঁজেছি। না মোড়ল চাচা, আমি জানি ও কোথায় গেছে। ও নিশ্চয়ই ওই পাথরের জঙ্গলে ঢুকেছে। এই কথা শোনার সাথে সাথে গ্রামবাসীদের মধ্যে একটা আতঙ্ক ছড়িয়ে পড়ে। সর্বনাশ, তাহলে তো আর ওকে ফিরে পাওয়া যাবে না। ওই জঙ্গলে একবার ঢুকলে আর ফেরা যায় না। জঙ্গলের আত্মা তাকে পাথর বানিয়ে দিয়েছে। আমি এ কথা বিশ্বাস করি না। আমার ভাই বেঁচে আছে। আমি কাল সকালেই ওকে আনতে যাব। তুমি কি পাগল হয়েছ রোহন? তুমিও ফিরতে পারবে না। আমরা তোমাকে হারাতে চাই না। শুভ আমার নিঃশ্বাসের মতো। ওকে ছাড়া আমি বাঁচব না। আমাকে যেতেই হবে। ভালোবাসার শক্তি কখনো কখনো ভয়ের চেয়েও বড় হয়ে ওঠে। রোহানের কাছে তার ভাইয়ের জীবন ছিল সবচেয়ে দামি। এই সেই জঙ্গল, যার সৌন্দর্য এক মায়াবী ফাঁদ, যার নীরবতা এক অশুভ সংকেত। কিছু দূর যাওয়ার পর সে অবাক হয়ে যায়। জঙ্গলের গাছপালা, লতাপাতা সবকিছুই সাধারণ, কিন্তু জঙ্গলের পশু পাখিগুলো সব পাথরের। এ কি, দাদিমার গল্প তাহলে সত্যি? সে মাটিতে শুভর পায়ের ছাপ দেখতে পায়। সে সেই ছাপ অনুসরণ করে জঙ্গলের আরও গভীরে প্রবেশ করে। হঠাৎ সে একটি কান্নার শব্দ শুনতে পায়। কে ওখানে? কে কাঁদে? সে দেখে গাছের নিচে একটি মেয়ে বসে কাঁদছে। তুমি কে? তুমি কি আমার ভাইকে দেখেছো? তার নাম শুভ। আমি ইরা, আর তুমি এখানে এসে ভুল করেছ। এই জঙ্গল থেকে কেউ ফেরে না। আমি আমার ভাইকে না নিয়ে ফিরবো না। তুমি কি তাকে দেখেছো? তোমার ভাই খুব সাহসী ছিল। সে আমার কান্না শুনে আমার কাছে এসেছিল। সে আমার দুঃখের কথা জানতে চেয়েছিল। তার মানে ও... ইরা তার হাত দিয়ে গাছের একটি কোণ নির্দেশ করে। রোহান সেদিকে তাকিয়ে দেখে শুভ একটি পাথরের মূর্তিতে পরিণত হয়ে গেছে। শুভ, ভাই আমার, আমি তোকে বলেছিলাম এই জঙ্গলে না আসতে। কেন শুনলি না আমার কথা? তুমি আমার ভাইকে পাথর বানিয়েছো। তুমি একটা ডাইনি। আমি তোমাকে ছাড়বো না। আমি ওকে পাথর বানাইনি। আমার চোখে জল ওকে পাথর বানিয়েছে। এটা আমার অভিশাপ। অভিশাপ? কিসের অভিশাপ? ইরা তার গল্প বলতে শুরু করে। আমি যাকেই স্পর্শ করি, যার দিকেই তাকাই, আমার দুঃখ তাকে পাথর করে দেয়। সে ছিল এক বাইরের মানুষ, এক রাজকুমার। তার নাম ছিল অরুণ। সে আমাকে ভালোবাসত আর আমি ভালোবাসতাম তাকে। সে প্রতিজ্ঞা করেছিল সে তার রাজত্ব ছেড়ে এই জঙ্গলেই থেকে যাবে। তারা তাকে ফিরিয়ে নিতে এসেছিল। তারা আমাকে ডাইনি বলেছিল। অরুণ আমাকে রক্ষা করার জন্য তাদের বিরুদ্ধে লড়েছিল, কিন্তু সে আমার কোলেই মারা গিয়েছিল, আমার চোখের সামনে। সেই দুঃখে আমার কান্না থামেনি। আমার চোখের জল পুরো জঙ্গলে ছড়িয়ে পড়েছিল, আর সেই চোখের জলে ছিল এত যন্ত্রণা, এত কষ্ট যে তার জীবন্ত সব কিছুকে পাথর করে দিয়েছিল।
তাহলে এই অভিশাপ থেকে মুক্তির কোনো উপায় নেই? একটি উপায় আছে, কিন্তু তা প্রায় অসম্ভব। কিংবদন্তি অনুযায়ী যদি কেউ এই জঙ্গলের হৃৎপিণ্ড জীবন বৃক্ষের কাছে পৌঁছতে পারে এবং তার শিকড় থেকে এক ফোঁটা জীবন রস নিয়ে আসতে পারে, তবে সেই রস পাথরকে আবার জীবন্ত করে তুলতে পারে। কোথায় সেই জীবন বৃক্ষ? এই জঙ্গলের সবচেয়ে গভীর এবং অন্ধকার অংশে, কিন্তু সেই গাছের কাছে পৌঁছানোর পথ 3টি ভয়ঙ্কর প্রহরী পাহারা দেয়। প্রথম প্রহরী হল প্রতিধ্বনির গিরিখাত, যেখানে তোমার নিজের ভয়েই তোমার শত্রু হয়ে দাঁড়াবে। দ্বিতীয় প্রহরী হল কাঁটার নদী, যা বিষাক্ত কাঁটা দিয়ে তৈরি। আর শেষ প্রহরী হল নীরবতার প্রহরী, এক বিশাল দৈত্য যে কোনো শব্দ শুনলেই আক্রমণ করে। আজ পর্যন্ত কেউ সেই জীবন বৃক্ষের কাছে পৌঁছতে পারেনি। আমি পারবো। আমার ভাইয়ের জন্য আমি যে কোনো বিপদের মুখোমুখি হতে প্রস্তুত। তুমি একা যাবে? আমি একা নই, আমার সাথে আমার ভাইয়ের ভালোবাসা আছে। শুরু হলো রোহানের এক অসম সাহসিকতার যাত্রা। তার সামনে ছিল 3টি কঠিন পরীক্ষা, যা শুধু তার শারীরিক শক্তির নয়, তার মানসিক শক্তিরও পরীক্ষা নেবে। প্রথম পরীক্ষা, প্রতিধ্বনির গিরিখাত। রোহান একটি অন্ধকার এবং গভীর গিরিখাতের সামনে এসে দাঁড়ায়। সে যেই ভেতরে প্রবেশ করে, তার নিজের কণ্ঠস্বর প্রতিধ্বনিত হয়ে ফিরে আসে, কিন্তু তা বিকৃত এবং ভয়ঙ্কর শোনায়। না, তোমরা সত্যি নও, তোমরা আমার ভয়। রোহান তার ভাইয়ের কথা মনে করে। সে তার সব সাহস একত্রিত করে। সে আর ভয় পায় না। সে শান্তভাবে গিরিখাতটি পার হয়ে যায়। দ্বিতীয় পরীক্ষা, কাঁটার নদী। রোহান একটি নদীর সামনে আসে, যার জল নেই, আছে শুধু ধারালো এবং বিষাক্ত কাঁটার স্রোত। নদীর ওপারে যাওয়ার কোনো সেতু নেই। এই নদী পার হওয়ার জন্য শক্তির চেয়ে বেশি প্রয়োজন ছিল বুদ্ধিমত্তার। সে গাছের শক্ত লতা আর ডালপালা দিয়ে একটি ভেলা তৈরি করে। তৃতীয় পরীক্ষা, নীরবতার প্রহরী। রোহান একটি বিশাল গুহার মুখে এসে পৌঁছায়। গুহার ভেতরে ঘুমিয়ে আছে এক বিশাল পাথরের মতো দেখতে দৈত্য। রোহান নিঃশব্দে পা টিপে টিপে গুহার ভেতর দিয়ে এগোতে থাকে। এই দৈত্য কোনো শব্দ সহ্য করতে পারে না। সামান্যতম শব্দ হলেই সে জেগে উঠবে এবং সবকিছু ধ্বংস করে দেবে। দৈত্যটি তার বিশাল চোখ খোলে। সে গর্জন করে উঠে দাঁড়ায়। রোহান দৌড়ে পালানোর চেষ্টা করে। শক্তি যেখানে ব্যর্থ হয়, সেখানে কখনো কখনো একটি ছোট কৌশলই জয়ী হয়। অবশেষে রোহান তার গন্তব্যে পৌঁছালো। এই সেই জীবন বৃক্ষ, জঙ্গলের হৃৎপিণ্ড। সে তার সাথে আনা একটি ছোট শিশিতে সাবধানে এক ফোঁটা জীবনরস ভরে নেয়। ধন্যবাদ জীবন বৃক্ষ। তুমি পেরেছো। আজ পর্যন্ত কেউ এটা পারেনি। আমি আমার ভাইয়ের জন্য এসেছি। ভালোবাসা থাকলে সবকিছু সম্ভব। রোহান কাপা কাপা হাতে শিশিটি বের করে এবং জীবনরসের ফোঁটাটি শুভর মূর্তির কপালে লাগায়। দাদা, আমি কোথায়? আমার কি হয়েছিল? তুই ফিরে এসেছিস শুভ, তুই ফিরে এসেছিস। আমার অভিশাপ কেটে গেছে। কারণ আপনার দুঃখে এখন আশার আলো মিশে গেছে। ইরার কান্নার জল পুরো জঙ্গলে ছড়িয়ে পড়ে, কিন্তু এবার তা অভিশাপ নয়, আশীর্বাদ হয়ে ছড়ে পড়ে। রোহান এবং শুভ গ্রামে ফিরে আসে। গ্রামবাসীরা শুভকে জীবন্ত দেখে অবাক এবং আনন্দিত হয়। রোহান গ্রামবাসীদের ইরার গল্প বলে। সে জানায় জঙ্গলটি আর অভিশপ্ত নয়। তাহলে জঙ্গলের আত্মা অবশেষে মুক্তি পেল। তোমাদের ধন্যবাদ রোহান। তোমরা শুধু তোমাদের ভাইকে নয়, এই জঙ্গলকেও নতুন জীবন দিয়েছো। আমরা আবার আসবো ইরা, বন্ধু হিসাবে।